দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আর টিভির মনের কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নুসরাত সাবরিন চৌধুরী, পাওয়ার্ড বাই বেনিবুনন। যুব সমাজ বিপদগামী হয় মাদকের ছোবলে পড়ে। মাদক শুরু হয় বন্ধুদের সঙ্গে মিশতে মিশতে, শখের বশে সিগারেটে একটি টান দেওয়ার মাধ্যমে। সিগারেট থেকে অন্যান্য মাদকের সাথে পরিচয় ঘটে, তারপর শুরু হয় মাদক গ্রহণ, মানসিক সমস্যা আর পারিবারিক অশান্তি। মাদকের অপব্যবহারের কারণে সমাজে মাদকাসক্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আমরা চাই মাদক মুক্ত সমাজ, কিন্তু করণীয় কি? কি করলে আমাদের তরুণ তরুণীদের মাদকাসক্তি থেকে দূরে রাখা যায়? এই বিষয়গুলো নিয়েই আলোচনা করতে আজকের পর্বের বিষয় নির্ধারণ করা হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও সচেতনতা বৃদ্ধি। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সংশ্লিষ্ট একজন বিশেষজ্ঞকে। আমাদের সাথে আছেন মোহাম্মদ মানজুরুল ইসলাম, উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা আসলে আমাদের যুব সমাজের জন্য একটা বিশাল বড় একটা বাধার সম্মুখীন হয়ে আমরা দাঁড়িয়েছে, এবং মাদকদ্রব্যের অপব্যবহার যেটা আমরা আসলে কোনোভাবে প্রতিরোধ করতে পারছি না, যতভাবে আমরা চাচ্ছি না কেন। বর্তমান চিত্রটা কেমন এবং কোন বয়সী মানুষের মাঝে মাদকাসক্তির সমস্যা বেশি দেখা যায়? জি, বাংলাদেশে যেহেতু কোনো মাদক উৎপাদন করে না, তারপর বাংলাদেশের মাদকের কনজাম্পশনটা খুব বেশি। আমাদের এই রিজনে বিশেষ করে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে মাদক উৎপাদন না করেও আমরা যে কনজাম্পশন হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত ভয়াবহ একটা বিষয়। আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার রয়েছে, সেখান থেকে এটিএস অ্যাম্ফিটামিন টাইপ স্টিমুল্যান্টস, এর মধ্যে দুটো আইটেম রয়েছে। একটা হচ্ছে মেথামফিটামিন, যার স্ট্রিট নেম হচ্ছে ইয়াবা, এবং আরেকটা হচ্ছে ক্রিস্টাল মেথামফিটামিন, যার স্ট্রিট নেম হচ্ছে আইস। এই দুটো মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে। পাশাপাশি ইন্ডিয়া থেকে হেরোইন আসছে, কোডিন বেস সিরাপ, যেটাকে আমাদের স্ট্রিট নেম হিসাবে বাজারে যেভাবে পাওয়া যায় সেটা হচ্ছে ফেন্সিডিল, কোরেক্স, কোডিলাব ইত্যাদি নামে আমাদের দেশে সেটা অনুপ্রবেশ করছে। এছাড়া মিয়ানমার থেকে মাঝে মাঝে হিরোইন আসে, আবার ইন্ডিয়া থেকে ভিন্ন ধরনের বুপ্রিনরফিন ইঞ্জেকশনও বাংলাদেশে অনুপ্রবেশ করে থাকে, এবং এটা স্ট্রিট নেম হিসাবে বাজারে পাওয়া যাচ্ছে টিটিজেসিক, বোনোজেসিক, লুপেজেসিক। এইগুলোই সাধারণত আমাদের যারা মাদকসেবী তারা এটা গ্রহণ করে থাকে। রিসেন্টলি কিছু মাদক ইউরোপ থেকে এবং আমেরিকা থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এর মধ্যে হ্যালুসিনোজেন জাতীয় মাদকটা রয়েছে, তার মধ্যে রয়েছে এলএসডি, ডিওবি, ম্যাজিক মাশরুম, যার সায়েন্টিফিক নেম হচ্ছে সাইলোসাইবিন। এটাও কিন্তু বাংলাদেশে বেশ কিছু ইয়াং জেনারেশন এটা গ্রহণ করছে। আমাদের একটা সবচেয়ে লেটেস্ট যে বিষয়টা সেটা হচ্ছে কিছু মাদক যেটা আগে মাঝে মাঝে একটু কম আকারে আসতো, যেমন কোকেন, এটা খুব এক্সপেন্সিভ মাদক সারা বিশ্বের মধ্যে। রিসেন্টলি গত বছর আমরা প্রায় 13 কেজি মাদক কোকেন উদ্ধার করতে সক্ষম হয়েছি, এবং এটা এই আগস্ট পর্যন্ত প্রায় 55 কেজি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। অর্থাৎ কোকেনের ট্রেন্ডটা ধীরে ধীরে বাড়ছে, আবার চাহিদা বাড়ছে। আবার ফেন্সিডিল একসময় বাংলাদেশে খুব বেশি ছিল, এখন কিন্তু ফেন্সিডিল খুব ডিক্লাইনিং ট্রেন্ডটা বর্ডার এরিয়াতে গুলোতে হয়তো শুধু পাওয়া যাচ্ছে, কিন্তু অন্যান্য জায়গাটা তেমন একটা চলে যাচ্ছে না। তো এই বিষয়গুলোকে নিয়ে কাজ করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাশাপাশি পুলিশ, বিজিবি, কাস্টমস এবং কোস্টগার্ডও কাজ করছে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা হলো যে আমাদের যে তরুণ শ্রেণী তারা আসলে মাদকের দিকে বেশি একটু ধাবিত হচ্ছে। আমরা জানি আসলে অনেক সময় এই মাদকটা আসলে তারা গ্রহণ করে থাকে পিয়ার প্রেশারের জন্য। অনেক সময় তাদের মধ্যে সাইকোলজিক্যাল ক্যাপাবিলিটি লো থাকে। যখনই কোনো একটা স্ট্রেস হয় তখন সেটা স্ট্রেসটাকে তারা সামাল দিতে পারে না, তখন তারা সেদিকে যাচ্ছে। কিন্তু সেটাকে অ্যাড্রেস করার জন্য আমরা যে কাজটা করতে চাইছি, মাদকের অপব্যবহারের যে ক্ষতিকর দিকগুলোকে এগুলো আমরা জানাতে চাই, এবং তাদের মধ্যে সাইকোলজিক্যাল ক্যাপাবিলিটি হাই করার জন্য আমরা বিভিন্ন পর্যায়ে কাজ করছি, যাতে তারা মাদকের অপব্যবহারটা না করে। মাদকের যেভাবে অপব্যবহার রয়েছে কিন্তু ব্যবহার রয়েছে। আমরা যে টোটালটাকে মাদকে উচ্ছেদ করবো সেটাও পারছি না, কারণ আমরা যে ফেন্সিডিল আমরা জানি, প্যাসেড্রিন, এগুলোর কিন্তু আসলে মেডিকেল ফর্মে ইউজ রয়েছে। যেমন আপনি যেটা বলছিলেন সেটা নার্কোটিক্স ড্রাগস, নার্কোটিক্স মধ্যে রয়েছে পেথিডিন এবং মরফিন, সেটা আমাদের চিকিৎসার কাজে লাগে। আবার নিয়ালবুফেনাস, সেটা আমাদের চিকিৎসার কাজে লাগে। আমাদের অ্যালকোহলটা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ব্যবহার করা হয়। আমাদের হোমিও যে ইন্ডাস্ট্রি আছে সেখানে কিন্তু অ্যাক্টিভেট স্পিডের প্রয়োজন রয়েছে। আমাদের ডিনেচার স্পিড, সেটা আমাদের বার্নিশ করার কাজে ব্যবহার করা হয়। মিথানলটা মিথাইল অ্যালকোহল, সেটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল ফ্লুইড হিসাবে কাজ করে। বিভিন্ন ধরনের বড় বড় ইন্ডাস্ট্রি এটা পরিষ্কার করার কাজে এটা ব্যবহার করা হয়। আবার আমাদের কিছু প্রিকারসর কেমিক্যালস
রয়েছে যেটা হচ্ছে মাদক তৈরি উপকরণ, সেটা আমাদের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে প্রয়োজন হয়। যেমন অ্যাসিটিক অ্যানহাইড্রেট, এটা ছাড়া প্যারাসিটামল তৈরি করা সম্ভব না। আবার অ্যাসিটিক অ্যানহাইড্রেট ছাড়া কিন্তু হেরোইন তৈরি করা সম্ভব না। কাজেই আমি যদি অ্যাসিটিক অ্যানহাইড্রেটটা সারা বিশ্বে কন্ট্রাব্যান্ড করা হয় তাহলে কিন্তু আমাদের প্যারাসিটামল তৈরি হবে না। কাজে এটাকে আমাদের কন্ট্রোল করতে হয় যাতে এটাকে ডাইভার্সন না ঘটে এবং বাংলাদেশে যাতে কোনো ধরনের মাদক উৎপাদন তৈরি না হতে পারে। আবার আপনি যেটা বলছিলেন যে আমাদের ফেন্সিল, এটা কফ সিরাপ হিসাবে কিন্তু এটা কাজ করে, কিন্তু যেহেতু আমাদের দেশে এটা খুব ব্যাপক কফ সিরাপ হিসেবে মানুষ চেনে এবং অনেকে আসলে কফ এটাকেই আসলে কিন্তু তুস্কা বা অন্যান্য যদি আমি বলি সেই জায়গাগুলোতেও কিন্তু তারা এটাভাবে ব্যবহার করে। এখন ফেন্সিল ভিতরে কোডিন রয়েছে। এখন কোডিনটা কেউ যদি দীর্ঘদিন ব্যবহার করে, প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করে, তার মধ্যে এডিকশন ডেভেলপ করে। যখন আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফেন্সিল সয়লাভ হয়ে যায় তখন আমরা এটাকে টোটালি কন্টামিনেট করেছি এবং বাংলাদেশে আর এই কোডিন বেসড সিরাপ অর্থাৎ ফেন্সিল বা অন্য কোনো নামে সেটা কিন্তু বাংলাদেশে এখন উৎপাদন টোটালি বন্ধ হয়েছে। কাজেই এটার যেভাবে ব্যবহার রয়েছে অপব্যবহার রয়েছে। কাজেই আমাদের ব্যবহারটাকে স্মুথ করতে হবে এবং অপব্যবহারটা যাতে কোনোভাবেই না হয় সেজন্য কিন্তু আমরা এনফোর্সমেন্ট প্রয়োগ করছি। আমরা পাশাপাশি মানুষকে জানাচ্ছি, তাদের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতেছি যাতে এটা কোনোভাবেই তারা গ্রহণ না করে। জি, এই যে এত অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে, আমরা কিন্তু শহর কেন্দ্রিক অ্যাওয়ারনেসগুলো খুব বেশি আমাদের চোখে পড়ে, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কিন্তু এখন অনেক বেশি পৌঁছে গেছে মাদকের এই অপব্যবহারের সেই বিষয়গুলো। এবং আমাদের মাঝে একটা কনসেপ্ট ছিল হয়তোবা শুধু যারা খুবই আর্থিকভাবে সচ্ছল তাদের মাঝে হয়তো মাদকের ব্যবহার বেশি, কিন্তু এখন আমরা কিন্তু উল্টো চিত্র দেখতে পাচ্ছি। দারিদ্র্যসীমার নিচে বসবাস করে এমন মানুষের মাঝেও কিন্তু হয়তো তারা গাঁজা দিয়ে আসক্ত বা ফেন্সিডিল বা অন্যান্য কোনো কিছু। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সচেতনতা তৈরি করতে আসলে কি পদক্ষেপগুলো আপনাদের এখান থেকে নেওয়া হচ্ছে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমরা একেবারে প্রান্তিক পর্যায়ে যারা আছেন তাদের নিয়ে কাজ করছি। আপনি জানেন যে জনগণকে যদি সম্পৃক্ত করা না যায় তাহলে কিন্তু কোনো ধরনের সামাজিক আন্দোলন কিন্তু ফলপ্রসূ হয় না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই মাদকের বিস্তার রোধ করার জন্য আমরা একটা সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। আমরা একেবারে প্রান্তিক পর্যায়ে। এখন আপনি যখন প্রান্তিক পর্যায়ে যাবেন, ধরেন আপনি একটা গ্রামে যাবেন, আপনি গ্রামে যদি যে সমস্ত জনগণ রয়েছে তাদেরকে যদি আপনি সম্পৃক্ত করতে না পারেন তাহলে কিন্তু মাদককে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এখন টোটাল ওখানে একটা গ্রামে যারা বসবাস করে তাদেরকে যদি আমরা সম্পৃক্ত করতে চাই তাহলে ওখানে যারা লিডারশিপ অবস্থানে যাদের রয়েছে তাদের কিন্তু আমাদের সম্পৃক্ত করতে হয়। যেমন ওখানে মেম্বার রয়েছে, ওখানে চেয়ারম্যান রয়েছে, ওখানে পলিটিক্যাল পার্টির লোকজন রয়েছে, তারপরে ওখানে ব্যবসায়ী শ্রেণী রয়েছে, ওখানে কৃষক রয়েছে, ওখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, ওখানে যুব সম্প্রদায় রয়েছে, ওখানে দেখা গেলো যে ভিন্ন ধরনের ক্লাব বা সমিতি রয়েছে, ওখানে এনজিও কাজ করে। তাদেরকে সকলকে সম্পৃক্ত করে ইতিমধ্যে আমরা একটা কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্ল্যান গ্রহণ করেছি, যার মাধ্যমে আমাদের প্রান্তিক পর্যায়ে যারা সমাজে লিড করে অথবা সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে তাদের জন্য মাদকের বিষয়ে তাদের জন্য একটা ক্যাম্পেইন থাকে, তাদের জন্য একটা অবস্থান থাকে, সেই জিনিসটা পরিষ্কার করার জন্য এবং তাদেরকে ইনভলভমেন্ট করার জন্য আমরা এই ধরনের একটা কার্যক্রম গ্রহণ করেছি। সবচেয়ে বড় যে বিষয়টা হলো যে প্রান্তিক পর্যায়ে যারা যুব সমাজ রয়েছে তাদেরকে যদি আমি কোনো না কোনো কাজে এনগেজ না করাতে পারি তাহলে কিন্তু সে মাদকের দিকে ধাবিত হবে। এনগেজমেন্টটা করার জন্য আমরা চাচ্ছি যে তাদের যে মহল্লায় যে সমস্ত ক্লাব আছে অথবা সমিতি রয়েছে তাদেরকে, অথবা মসজিদ রয়েছে, অথবা দেখা গেলো মাদ্রাসা রয়েছে, স্কুল রয়েছে, প্রত্যেকটা ছেলেমেয়ে যাতে বিকাল স্কুলে খেলতে চায় অথবা ক্লাবের মাধ্যমে সেজন্য খেলাধুলা করতে পারে অথবা কোনো স্বেচ্ছাসেবী কার্যক্রমের মধ্যেও তাকে ইনক্লুড করা। জি, এবং একই সাথে সেজন্য কোনো কালচারাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে, তার একটা এনগেজমেন্টটা দরকার। আমি যদি তাকে তার স্কুল থেকে চলে আসছে, কলেজ থেকে বাসায় আসছে, তার যদি একটা কোনো এনগেজমেন্ট না থাকে তাহলে কিন্তু তিনি ডাইভার্টেড হতে পারে। কাজে সেটা যাতে না হতে পারে সে ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। আমরা যেটা চাচ্ছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে সেটা হলো যে শুধুমাত্র গতানুগতিক ক্যাম্পেইন করলেই চলবে না, শুধু গতানুগতিক এটাকে সম্পৃক্তকরণ করলেই চলবে না। আমাদের এখন বুঝতে হবে আসলে তরুণ সমাজরা কি চায়, তাদের এনগেজমেন্টটা কোন জায়গায়। তারা কিন্তু এখন সবসময় টেকনোলজিক্যাল এনগেজমেন্টটা তাদের খুব বেশি। তারা ফেসবুকে যাচ্ছে, তারা টুইটারে যাচ্ছে, তারা ইনস্টাগ্রামে যাচ্ছে, তারা ইউটিউবে যাচ্ছে। ওইখান থেকে যদি আমি তাদেরকে অ্যাড্রেস করতে পারি, ওইখান থেকে যদি আমি মাদকের কুফলগুলো তাদেরকে জানাতে পারি তাহলে সবচেয়ে বেশি বিষয়টা এফেক্টেড হবে। আপনি দেখেন আমাদের একেবারে প্রান্তিক পর্যায়ে কিন্তু ইন্টারনেটের একটা সহজলভ্যতা রয়েছে এবং তারা সেখানে তারা ডাটা কিনতে পারছে, তাদের প্রত্যেকে এখন স্মার্টফোন রয়েছে। তারা যেহেতু ওইখানে এনগেজমেন্টটা থাকে, ওইখানে যদি আমি একটা এন্টিড্রাগ ক্যাম্পেইনটা করতে পারি সেজন্য আমরা ফিলার তৈরি করেছি, আমরা ছোট ছোট নাটিকা তৈরি করেছি। আমরা দেখা গেল যে ওখানে আমি নিজেই ব্যক্তিগতভাবে বিভিন্ন ধরনের রিলস তৈরি করে আমি ওখানে দিতে থাকি যাতে ওই জিনিসটা তাদের কাছে পৌঁছায় যে প্রতিটা মাদকের ক্ষতিকর দিকগুলো কী কী। আবার দেখেন প্রান্তিক পর্যায়ে আরেকটা যে বিষয়টা হচ্ছে ওরা বিভিন্ন গ্রুপে কিন্তু ডিসকাশন হয়, গ্রুপে বসে হয়তো কোনো একটা শর্ট ফিল্ম দেখছে মোবাইলের মাধ্যমে অথবা ছোট একটা নাটিকা দেখছে। তো এইখানে যদি আমার মাঝে মাঝে যদি মাদকের বিষয়ে কুফল বিষয়ে ছোট ছোট ক্লিপ যায় তাহলে কিন্তু তারা সেই জিনিসটা নিতে পারবে। আমরা এই বিষয়ে আরো শুনবো ছোট্ট একটা বিরতির পর।
দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পাওয়ার্ড বাই বেনিবুদন। বিরতির পর আমরা আরও গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আরটিভির সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনিবুদন। আজকের পর্বের বিষয় মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও সচেতনতা বৃদ্ধি। আমাদের সাথে আছেন মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যে বিষয়টা নিয়ে আমরা বলছিলাম যে ইয়াং জেনারেশনকে আসলে কোনো কাজে এঙ্গেজ করার বিষয়গুলো নিয়ে এবং প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সচেতনতা তৈরি করা, এই বিষয়টা নিয়ে আপনাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার জায়গায় আসলে আরও কি অ্যাড হতে যাচ্ছে? জি, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে প্রান্তিক পর্যায়ে তাদেরকে সম্পৃক্ত করার জন্য, তাদের মধ্যে জনসচেতনতা তৈরি করার জন্য, তাদের এনগেজমেন্টটাকে আরও ভালোভাবে করার জন্য আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা খেলাধুলা বিভিন্ন উপকরণ আমরা এটা বিভিন্ন ক্লাবে আমরা সাপ্লাই দেবো, সরকারি অর্থায়নে ফ্রি অফ কস্টে তাদেরকে দেওয়া হবে, যাতে তারা খেলাধুলার সরঞ্জাম দিয়ে পেয়ে তারা সেটা উদ্বুদ্ধ হয় এবং তারা খেলে। আমরা চাই তারা যেন মাঠে ফিরে আসে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হবে, তার আসলে ওইদিকে মাদকের দিকে ডাইভার্ট হওয়ার তার সুযোগই আসবে না। কারণ মাদকটা তো অনেক সময় বিনোদনের জন্য গ্রহণ করে থাকে, কাজে বিনোদনটা যদি আমি অন্য কোনো ভাবে পাই তাহলে কিন্তু সে মাদকের দিকে ধাবিত হবে না। কাজে খেলাধুলা একটা বড় মাধ্যম। আমরা আরেকটা জিনিস চেষ্টা করছি, সেটা হলো যে স্কুল কলেজে আমরা ডিবেটের আয়োজন করা। আমরা সেখানে সরকারি মাধ্যমে ফান্ডিংটা করতে চাই, যাতে প্রতিটা স্কুলে তারা তাদের তো নিজস্ব কারিকুলাম থাকেই, সেখানে তারা ডিবেট করে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সেখানে যদি কোনো ধরনের আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়, কারণ একটা ডিবেট করতে হলে তো খরচের প্রয়োজন হয়, কাজে সেইখানে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করবো এবং প্লাস সেখানে যদি কোনো আর্থিক সংশ্লেষ থাকে তাহলে তাদেরকে কিছু টাকা দিয়ে হলো সেই কাজটাকে করে তাদেরকে এনগেজমেন্ট তৈরি করা। আমরা মাঝে মাঝেই বই পড়া প্রতিযোগিতার আয়োজন করি স্কুল কলেজে, যাতে তারা বই পড়বে এবং তারপর তাদের একটা কম্পিটিশন হবে, কম্পিটিশনে তারা যারা উইনিং হবে তাদেরকে পুরস্কারও করা হবে। এর মাধ্যমে তাদের একটা এনগেজমেন্ট করতে চাই। আমরা ভিন্ন যে কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন ধরেন যে নাটক। আমাদের আসলে কিন্তু এখন আগে আমাদের স্কুল কলেজে কিন্তু আমরা আমাদের থিয়েটার করতাম, কিন্তু এখন কিন্তু অনেক স্কুল কলেজে থিয়েটার বিষয়টা নাই। কাজে ওখানে যদি একটু থিয়েটারের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু আর একটা এনগেজমেন্টটা তৈরি হবে। তারপরে হয়েছে যে আমরা যদি তাদেরকে টিবিসি গুলো যদি তাদের মধ্যে দিতে পারি, অথবা তাদের এনগেজমেন্টই যদি আমরা টিবিসি তৈরি করতে পারি, তাহলে কিন্তু আরো সবচেয়ে ফলপ্রসূ হবে। আমি টিবিসি দেখছি বা আমি যদি টিবিসির মধ্যে আমি একজন অ্যাক্টর হিসেবে কাজ করি, তাহলে আমার এনগেজমেন্টটা কিন্তু আরো চমৎকারভাবে দেখা দেবে। কাজে সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে স্টুডেন্টের মধ্যে তাদের মধ্যে অ্যাক্টর তৈরি করা, তারাই যেন সেই জিনিস টিবিসিতে রোল প্লে করে এবং সেখানে আসলে কাজ করে। আমরা স্যার এই বিষয়টাতে একটু জানতে চাই যে আমরা যেহেতু ভবিষ্যতে আমাদের ইয়ুথ এরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ এবং এরাই কিন্তু আসলে এই মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে, যারা আসলে কোনো বয়স সীমা নেই এবং সেখান থেকে অনেক ধরনের মানসিক সমস্যাও ডেভেলপ করছে। একদমই প্রান্তিক জনগোষ্ঠীর জায়গায় যে মাদকাসক্তি নিয়ে আমরা অ্যাওয়ারনেস তৈরি করছি, কিন্তু সেই বিষয়ে আসলে স্বাস্থ্য সেবাগুলো দেওয়ার মতো দক্ষ জনগোষ্ঠী তৈরি করছে কিনা বা সেখানে মাদক নিরাময় হাসপাতালগুলো রয়েছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আসলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মপরিকল্পনাগুলো জানতে চাই। জি, প্রথম হচ্ছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সরকারি পর্যায়ে 4টি সরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র রয়েছে এবং বেসরকারি পর্যায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লাইসেন্সিং অথরিটি। এ পর্যন্ত সারা বাংলাদেশে প্রায় 374টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র রয়েছে। এখানে যারা বেসিক্যালি যায় তারা হচ্ছে যারা দীর্ঘদিন মাদক সেবন করছে এবং গার্ডিয়ান যখন মনে করেন যে না আসলে তাকে এখন হসপিটালাইজ করা দরকার, তখনই কিন্তু তারা ওই সমস্ত মাদকশক্তি নিরাময় কেন্দ্রে সরকারি অথবা বেসরকারি পর্যায়ে সেখানে কিন্তু তারা তাদেরকে ভর্তি করেই থাকে। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যে গার্ডিয়ান কখন অনুভব করে যে তার সন্তান মাদকাসক্ত হয়ে গেছে এবং তাকে হসপিটালাইজ করা দরকার, এই সময়টা কিন্তু অনেক দেরিতে তার গার্ডিয়ানরা সিদ্ধান্তটা গ্রহণ করে থাকে। আচরণগত খুব অ্যাগ্রেসিভ পরিবর্তন না আসলে কিন্তু করতে চায় না। এটা করতে চায় না এই কারণে যে তারা হচ্ছে মনে করে যে এটা তার সোশ্যাল টেপ হিসেবে কাজ করে। কারণ মনে করে যদি তার সন্তান মাদকাসক্ত, তাহলে এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে তার হয়তো মেয়ে আছে, মেয়ের বিয়ে হবে না, অথবা মেয়ের বিয়ে হয়ে গেছে, ওই শ্বশুরবাড়িতে মেয়ে অশান্তিতে পড়বে, তাকে ভিন্ন ধরনের খোঁচা দেওয়া হবে যে তোমার ভাই মাদকাসক্ত। এই বিষয়গুলো অথবা আত্মীয় স্বজনের কাছে বাবা মা সবসময় চায় যে তার সন্তানরা সুপার হিরো, তারা কখনোই মাদকের দিকে ধাবিত হয় না বা হবে না। স্টিগমার জায়গাটা বড় একটা জায়গা। তো সেই জন্য আমরা যেটা চাচ্ছি যে আসলে গার্ডিয়ানদের আমরা সচেতন করতে, সম্পৃক্ত করা, যে তাদের যখনই তাদের কোনো আচরণে পরিবর্তন করবে তার সন্তানদের মাঝে, তখন তিনি তাকে
একটা নিয়ামক কেন্দ্রের পরামর্শ নিতে পারে। 374টা মাদকাসক্তি নিয়ামক কেন্দ্র খুব যথেষ্ট না বেসরকারি পর্যায়ে, এবং সরকারি পর্যায়ে 4টা মাদকাসক্ত নিয়ামক কিন্তু যথেষ্ট না। কিন্তু সরকার উদ্যোগ গ্রহণ করেছে, সরকার চাচ্ছে প্রতিটা জেলায় পর্যায়ক্রমে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থাপন করবে। এটা যদি করা সম্ভব হয় তাহলে সরকারি পর্যায়ে যদি ফ্রি অফ কস্টে চিকিৎসা সেবাটা নিতে পারে, সেক্ষেত্রে যদি আমরা প্রতিটা জেলায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থাপন করতে পারি তাহলে কিন্তু এখানে আরও বেশি যারা মাদকাসক্ত তারা কিন্তু সেখানে চিকিৎসা সেবাটা পাবে। আমাদের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের একটু সময়ের স্বল্পতাও রয়েছে। জানি যে মাদক এমন একটা বিষয়, তো ভাস্ট একটা বিষয় যে এটা একটা ছোট্ট প্রোগ্রামে আসলে শেষ করা সম্ভব না। তার মানে স্যার আপনি যেটুকু বলতে চাচ্ছেন যে আমাদেরকে পেশেন্ট, আমাদের সামাজিক দায়বদ্ধতা, আমাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান সবার থেকে সমন্বিত উদ্যোগ আসলে প্রয়োজন মাদকের অপব্যবহার রোধে। জি, মাদক অপব্যবহার রোধে শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ঐক্যের পাশাপাশি যদি সকল শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়, যেমন আমি সবচেয়ে বেশি অ্যাড্রেস করি সেটা হচ্ছে ইলেকট্রনিক চ্যানেলগুলো। সেখানে কিন্তু তাদের ইনভলভমেন্ট আমাদের খুব প্রয়োজন। সেখানে যদি তাদের স্ব-উদ্যোগে নাটক নাটিকা প্রচার করে, টিভিসি প্রচার করে, সেক্ষেত্রে একটা কাজ করে। আমরা তো করছি, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এটা প্রচার করছি। তো একই সাথে আমাদের যে ইলেকট্রনিক মিডিয়াগুলো রয়েছে, প্রিন্ট মিডিয়া যেটা রয়েছে, তারপরে আমাদের সুশীল শ্রেণী যারা রয়েছে, যারা রাজনৈতিক নেতাকর্মী রয়েছে, এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে যারা সবাইকে আমাদের একসঙ্গে আসলে কাজ করা উচিত। অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময়ের জন্য, এবং আশা করছি দর্শক অনেক বেশি উপকৃত হয়েছেন আজকের অনুষ্ঠান থেকে। পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার আপনাকে পাশে পাবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, মাদক কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না। আমরা হয়তো ভাবি মাদক নিলেই শান্তি, মাদক নিলেই সমস্যার সমাধান, বা এটাই হয়তো রিক্রিয়েশনের একটা জায়গা। তা কিন্তু নয়। জীবন চলার পথে অনেক চড়াই উতরাই থাকবেই, ঘাত প্রতিঘাত থাকবেই, হতাশা, দুশ্চিন্তা, এসব সবই থাকবে। এসব থেকে মুক্তি পেতে ভুল পথে আমরা যেন না চলে যাই। উঠতি বয়সে ছেলে মেয়েদের প্রতি আমাদের নজরদারি বাড়াতে হবে, ভালোবাসা বাড়াতে হবে, পারিবারিক সুসম্পর্ক বাড়াতে হবে। তবেই আমাদের সন্তান বিপদগামী হতে সুযোগ পাবে না। আসুন সবাই সচেতন হই, মাদকমুক্ত সমাজ, পরিবার, রাষ্ট্র গঠনে সবাই সমন্বিতভাবে ভূমিকা রাখি। আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত RTVর মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনেবুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, আর অবশ্যই নিজেকে মাদকমুক্ত রাখুন।